আগামীকালের মধ্যে নিষিদ্ধ হতে পারে জামাত শিবির বললেন আইনমন্ত্রী। 4 জেলায় 13 ঘণ্টা করে কারফিউ শিথিল। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে নেওয়া হবে বিদেশি প্রযুক্তিগত সহায়তা। জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত প্রধানমন্ত্রী। 10 দিনের সরকারি 8টি ওয়েবসাইটে সাইবার হামলা, ভিপিএন ব্যবহারে বাড়ছে ঝুঁকি। কোটা আন্দোলনে মৃত্যুর ঘটনা দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। বুধবার আবারও রিটের শুনানি। সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালন, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে গেলেন হাসান আবিদুর রেজা জুয়েল। অন্তিম শয়নে ব্যান্ড তারকা শাফিন আহমেদ। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হতে পারে জামাত শিবিরের রাজনীতি। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, দলটিকে নিষিদ্ধ করা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনীতিরও অনেক উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো আপনি যেই প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামাত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন। সহিংসতার ঘটনায় নিরপরাধ কাউকেই গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 7 মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী প্রধানদের নিয়ে জরুরি বৈঠক। এই বৈঠক চলে 3.5 ঘণ্টা ধরে। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 4 জেলায় কারফিউ আরও কিছুটা শিথিল করা হয়েছে। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। জামাত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট করে বলে দিয়েছি, আইনমন্ত্রী মহোদয় আপনাদের জানিয়েছেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে। সহিংসতার ঘটনায় তদন্ত কমিটির সদস্য 1 থেকে বাড়িয়ে 3 করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে বুধবার সকালে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য প্রযুক্তিগত বিদেশি সহায়তা নেওয়া হবে। একই সঙ্গে তদন্ত কাজে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যথাযথ ও উচ্চ মানসম্পন্ন তদন্তের স্বার্থেই বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতে আলোচনা হওয়া এই বিষয়গুলো পরে ব্রিফিংয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান।
জাতিসংঘের সঙ্গে তদন্তে সহযোগিতার ব্যাপারে যোগাযোগ করা হলে সংস্থাটি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রেস সচিব। মাননীয় প্রধানমন্ত্রী সকল ঘটনার তদন্ত করার জন্য যে বিচার বিভাগীয় কমিটি করেছেন, জাতিসংঘ প্রস্তাব করেছে যে তারা সেখানে কারিগরি সহায়তা দিতেও আগ্রহী। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জাতিসংঘের এই অফার গ্রহণ করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে জামাত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, গত 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইটে সাইবার হামলা করেছে নাশকতাকারীরা। এ অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে ব্যাংক, পোশাক, টেলিকম, বিদ্যুৎ ও জ্বালানি খাত। এছাড়া ভিপিএন ব্যবহারের ফলে সাইবার ঝুঁকি আরও বাড়ছে বলে জানান প্রতিমন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদনে বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসযজ্ঞের পর নিরাপদ সাইবার জগৎ তৈরি করতে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জরুরি এ বৈঠক। অংশ নেন 35টি কেপিআই এর প্রতিনিধিরা। বৈঠক শেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী জানান, একটি সাইবার অপরাধী চক্র রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। রপ্তানিমুখী শিল্পসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকিতে আছে। গুরুত্বপূর্ণ যেগুলো খাত, এগুলো প্রত্যেককেই আমরা সতর্ক করেছি যে এই ধরনের ফিজিক্যাল আক্রমণ যেরকম হচ্ছে হামলা, এর সাথে সাইবার আক্রমণও হচ্ছে এবং আরও বড় আকারে শক্তিশালী আক্রমণ হতে পারে। গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000-এর বেশি সাইবার হামলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 70টি শিক্ষা প্রতিষ্ঠানও শিকার হয়েছে। তবে কোনো অর্থ বা তথ্য চুরি হয়নি। কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি, যেটা ডিএনএস সিস্টেম যেটা বলে, সেটাকে আসলে ডাইভার্ট করে কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি। বৈঠকে সাইবার হামলা এড়াতে ভিপিএন ও লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠান সহ সবাইকে সতর্ক করা হয়। স্বল্প জনবল দিয়েও কিভাবে তাদের নক সক সার্ট আমরা গঠন করে দিতে পারি, সেজন্য আমরা সহযোগিতা করব। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও 6 জন কোটা সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তি নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চ আজকের শুনানিতে বলেছেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনা লজ্জাজনক। এর আগে গতকাল আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি দায়ের করেন। পুলিশ আইনগতভাবে কখন করতে পারে, 1 নম্বর, যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে, যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয়, কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি। সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তৃতীয় পক্ষ, আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, এই জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে। কোটা আন্দোলনের শেষ হওয়ার পর
একটা নতুন একটা বিক্ষোভ হবে। রিট পিটিশনাররা দুজন আইনজীবী ওনারা বলছেন ছাত্ররা একটা বিক্ষোভ করবে, ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয়। আমরা কোর্টকে বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই এবং কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালিত হল সারা দেশে। এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হন। এছাড়া দেশের সব মসজিদে দোয়া মোনাজাতের পাশাপাশি ছিল মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন। মাহমুদ হাসানের প্রতিবেদন। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক। সচিবালয়ে ঘুরে দেখা গেছে সব কর্মকর্তা কর্মচারীরাই কালো ব্যাজ ধারণ করে নিজেদের দায়িত্ব পালন করছেন। নিহতদের স্মরণে প্রতিটি মসজিদে জোহরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আহতদের সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। এ ধরনের মৃত্যু যাতে আর না ঘটে সেজন্য প্রার্থনা করেন তারা। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কালো ব্যাজ পরে শোকসভায় অংশ নেন। কোটা আন্দোলনে সহিংসতায় এই পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন। এদিকে দেশজুড়ে সহিংসতা, ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে যোগ দেন ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলিন নক্স ও প্রভাবশালী ৮ ব্রিটিশ এমপি। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। আশরাফ শুভ রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ভর করে সারা দেশে সহিংসতা আগুন লাগানো, ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা, ধ্বংস করে রাষ্ট্রীয় সম্পদ। এই ঘটনা নাড়া দিয়েছে বিশ্বকেও। দেশজুড়ে এই নৈরাজ্যের নিন্দা জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে যোগ দেন ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এবং স্টেট মিনিস্টার জিম ম্যাকমোহন সহ ৮ ব্রিটিশ এমপি। বাংলাদেশের নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে এই দেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই বলে জানান লেবার পার্টির এমপি পাউলেট হ্যামিল্টন। Said I will do is the letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office stating that the concerns that the President has talked about today and ensuring that the British government at least looks at the letter. দেশব্যাপী সহিংসতা ও হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানান বক্তারা। পার্লামেন্টের মেম্বারদেরকে সেই কথাটা বলতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। হাজার হাজার প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধ প্রেমিক। আমরা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি, জামাত এবং জঙ্গি গোষ্ঠী যে হত্যাযজ্ঞ করেছে, যে আগুন সন্ত্রাস করেছে, তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি। পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ এমপিদের স্মারকলিপি দেয়া হয়। যুক্তরাজ্য সরকার গুরুত্ব নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানান এমপিরা। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। গণগ্রেফতারের নামে কোনো নিরপরাধী যেন অপরাধী সাব্যস্ত না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় ওবায়দুল কাদের জানান, আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কিছুদিন ধরে নিরপরাধ শিক্ষার্থীদের আটক বিষয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। অন্য নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।
আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। বিএনপি জামাতে যারা নাশকতা করেছে তাদের বিরুদ্ধেই পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের আরও জানান, ভিডিও ফুটেজ দেখে এবং যারা রিমান্ডে আছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত ছিল তাদেরকেই শুধু গ্রেফতার করা হচ্ছে। ব্লক রেইডে কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ পর্যন্ত বিভিন্ন থানায় যে মামলাগুলো হয়েছে তা শতভাগ সুষ্ঠু তদন্ত হবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী, আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে ছাত্র শিবির ছাত্রদলের সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10টি হলে প্রায় 4 কোটি টাকার ক্ষতি হয়। এসব ক্ষয়ক্ষতি সারিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা কর্তৃপক্ষের। হাসান আল মুবিনের ছবিতে রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনের নামে গেল 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হামলা চালায় বহিরাগত দুর্বৃত্তরা। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে আগুন দেয় তারা। পুড়িয়ে দেওয়া হয় 27টি মোটরসাইকেল, লুট করে ল্যাপটপ সহ বেশ কিছু মালামাল। এতে প্রায় 67 লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর মাদার বক্স, জিয়া, মতিহার ও শাহ মখদুম হলে হামলা চালানো হয়। 17 জুলাই আরও 5টি হলে হামলা চালায় তারা। ছাত্র আন্দোলনকে পুঁজি করে ছাত্রদল ও ছাত্র শিবির এসব হামলা চালায় বলে দাবি ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমরা যারা ছাত্রলীগ করি, আমরা সাধারণ ছাত্রদের সাথে চড়াও কোনো আচরণ করিনি। জামাত শিবির রয়েছে, বিএনপি রয়েছে, এদের ভিতরে সাধারণ যে মাদক সেবী তারা রয়েছে, যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে। দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের 10টি হলের 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। ছাত্রদের যে মুভমেন্ট ছিল বা দাবি ছিল তার প্রতি কিন্তু আমরা তাদের সাথে সবসময় ছিলাম। প্রায় আনুমানিক 4 কোটি টাকার মতো আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। একটা তদন্ত কমিটি করে দিয়েছি। সাধারণ ছাত্রদের কাছ থেকে আন্দোলন ছিনতাই হয়ে ক্ষণে ক্ষণে রূপ পাল্টেছে, যা আগামী দিনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন উপাচার্য ও রাজশাহী সিটি মেয়র। ধ্বংসাত্মক কাজ করতে তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছিল সম্পূর্ণ, ফলে তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে করা অনেক সময় প্রশাসনের জন্য একটু কঠিন হয়ে পড়ে। সবাইকে অনুরোধ করব শান্ত হতে, সুস্থ হতে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন খোলার পরিবেশ হবে আমরা খুলব, শিক্ষার্থীদেরকে নিয়ে বসবো এবং এই সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে 18 জুলাই মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। সহিংসতার এসব ঘটনায় মামলা হয় 16টি, গ্রেফতার 3 শতাধিক। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় প্রাইস আর্নিং রেশিও গত 1 দশকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারের এমন পরিস্থিতিতে সরকারের জোরালো পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। তবে বিশ্লেষকরা বলছেন অনেক শেয়ার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযোগী। যেসব প্রতিষ্ঠান নিয়মিত ডিভিডেন্ড দেয় সেসব শেয়ারে বিনিয়োগে ঝুঁকি কম। মেহেদী হাসানের রিপোর্ট। অনেকদিন ধরেই গতিহীন দেশের পুঁজিবাজার। সূচক একদিন বাড়ে তো দুদিন কমে। এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়াবে আশা করে বারবার বুক বাঁধেন বিনিয়োগকারীরা, কিন্তু প্রতিবারই হতাশ হচ্ছেন তারা। জানান, শেয়ারের দাম কমতে কমতে অনেকেরই এখন পুঁজি হারানোর উপক্রম হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা, শেয়ার যতগুলো দেশ আছে তার মধ্যে এটা সন্তোষজনক পর্যায়ে আছে এখনও, অথচ শেয়ার মার্কেট দেখলে মনে হয় দেশ দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকে গেলে কিন্তু টাকা পাওয়া যায়, অর্থাৎ ব্যাংকে টাকা আছে, আর শেয়ার বাজারে আসলে মনে হয় যে এখানে কোনো অস্তিত্ব নাই। এমন পরিস্থিতিতে বাজারকে সমর্থন দেওয়ার কথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, কিন্তু এই বাজারে কথিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসলে কতটা প্রাতিষ্ঠানিক সেই প্রশ্ন বিশ্লেষকদের। আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড এখানে ট্রেড হয় না, আমাদের এখানে কোনো গ্র্যাচুইটি ফান্ড ট্রেড হয় না, যেটা সারা পৃথিবীতে এই ধরনের বড় বড় ফান্ডগুলো ট্রেড হয়। বড় বড় ফান্ডগুলো বিনিয়োগে আগে আসে, তারা সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারেই নাই। আমাদের এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমার কোম্পানিটাই একটা প্রতিষ্ঠান যেটা একজন ব্যক্তির ইচ্ছায় চলে। এদিকে নিয়মিত দরপতনে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দাম এখন যে পর্যায়ে নেমেছে
তাতে এসব শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে লোকসানের শঙ্কা নেই। কিন্তু ডিভিডেন্ড উপভোগ করার মতো মানসিকতা বেশিরভাগ বিনিয়োগকারীর মধ্যে দেখা যায় না বলে জানালেন বিশেষজ্ঞরা। মাল্টিনেশনাল কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিয়েছে, মানে রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড তারা দিয়ে যাচ্ছে, বা সম্ভাব্যতা যা রিজার্ভের পরিমাণ যা সেই হিসাবে অন্যান্য মাল্টিনেশনাল কোম্পানি বা ব্লু চিপগুলো যেটাতে আপনি শুরু করলেন সেটারও কিন্তু সেরকম প্রত্যাশিত ডিভিডেন্ড আছে। এখন মানুষ যদি মনে করে যে আমি এখানে ডিভিডেন্ডের জন্য কিনে রাখবো, অর্থনৈতিক অবস্থা কোন দিকে যায়, দীর্ঘমেয়াদে বসে থাকবে, সে ধরনের মানসিকতা নিয়ে কিন্তু আমাদের বিনিয়োগকারী নাই। তাই কিন্তু আমরা দেখি কিছু কিছু স্পেসিফিক সিলেক্টেড আইটেম নিয়ে প্লে হয়, কারা এটা নিয়ে প্লে করে কেউ জানে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পি বা প্রাইস আর্নিং রেশিও বর্তমানে মাত্র 12.32। 2010 সালে যা ছিল প্রায় 31। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এক যুগ ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন ধ্রুপদী গানের শক্তিমান কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। 56 বছর বয়সে প্রয়াণের আগে 3 দশকে 10টি মৌলিক একক অ্যালবাম দিয়ে ঋদ্ধ করেছেন বাংলার সঙ্গীতাঙ্গন। আদিত্য মামুনের রিপোর্ট। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। চোখের ভেতর স্বপ্ন বুননের কথা বলে জীবনকে উপভোগ্য করার গান শুনিয়েছেন গেল 30 বছর। তার দরজা খোলা বাড়িতে কুয়াশা প্রহরে একটা মানুষ আর দেখা হবে না। কেন এমন হলো? এমন আর্তনাদে ফিরতি পথে তার অপেক্ষায় সঙ্গীত ভক্তকুল। 90-এর সোনালী যুগে ক্ষিপ্র আবির্ভাব গানের সুরেলা ভুবনে। নিজের সুর, স্বর আর জাত চিনিয়েছেন অ্যালবামের পর অ্যালবামে। গিটার গান ছাড়াও সঙ্গীত পরিচালক, অনুষ্ঠান পরিচালক আর সংগঠক হিসাবে জুয়েল ছিলেন অনবদ্য। নিজস্ব গায়কী ধাঁচের মতোই সাবলীল ছিল তার ব্যক্তিযাপনও। কোথায় তুমি, কোথায় আমি, দরজা খোলা বাড়ি। প্রায় 13 বছর লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরে ফুসফুস এবং হাড়েও বাসা বাঁধে কর্কট রোগ। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় জীবনাসান ঘটে ধ্রুপদী গানের অমর এই শিল্পীর। অভিমানে উড়ে যাওয়া মেঘের দলে। চেনা শহরে আর ফিরবেন না সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। নিরবচ্ছিন্ন সঙ্গীতে জীবনচ্ছেদ করলেও এক বিকেলের জুয়েল থাকবেন স্বমহিমায় ভাস্বর। আসবো না আর ফিরে কারো চোখের জলে, আমি তো হারিয়ে গেছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাবা মার কবরের পাশে অন্তিম শয়নে শায়িত হলেন দেশের অন্যতম ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এর আগে বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে হয় কিংবদন্তি এই ব্যান্ড শিল্পীর নামাজে জানাজা। অংশ নেন শিল্পীর পরিবারের সদস্যসহ সঙ্গীতাঙ্গনের প্রবীণ ও নবীন মুখেরা। এদিকে একাধিক কনসার্টে অংশ নিতে গত 9 জুলাই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। 20 জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে গান গাওয়ার আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের এই তারকা ব্যান্ড শিল্পী। পরে চিকিৎসাধীন অবস্থায় গেল 25 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইজ ব্যান্ডের জনপ্রিয় এই শিল্পী। দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্টের অতিরিক্ত 9 বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া 9 বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মোহাম্মদ আলী রেজা, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান, বিচারপতি KM ইমরুল কায়েস, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ, বিচারপতি AKM রবিউল হাসান। এর আগে সকালে 2 বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের অতিরিক্ত 9 বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে অতিরিক্ত বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনকে স্থায়ী করা হয়নি। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাণিজ্য সংবাদ। নানা জটিলতায় দিনাজপুরের হাকিমপুর খাদ্যগুদামে ধান সরবরাহে আগ্রহ কম কৃষকদের। আর সরকার নির্ধারিত দাম কমের কথা বলে পর্যাপ্ত চাল দিচ্ছেন না মিলাররাও।
ফলে চলতি মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 23 মে দিনাজপুরের হাকিমপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়, চলবে 31 আগস্ট পর্যন্ত। দাম কিছুটা বাড়িয়ে এবার 32 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে 772 মেট্রিক টন ধান ও 45 টাকা দরে মিলারদের কাছ থেকে 414 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে খাদ্য বিভাগ। কিন্তু জুলাই শেষ দিকে এসেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ হয়নি। ধানের গুণগত মান ও ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ সহ কিছু শর্ত থাকায় সরকারি গুদামে ধান দিতে কৃষকদের আগ্রহ কিছুটা কম। কাঁচা দেখে নরম দেখে নেয় না, ফের টাকা ঝামেলা করে ব্যাংকে আমরা কৃষক লোক নেগাপড়া দেয় না, ব্যাংকে যাবা নেকবে, ওই জন্য আমরা ওই বাসাতে ধান আমরা দেই। আর গোডাউনে দিলে ধানটা জাত করা লাগবে, সেরকম মানে সুগান হতে হবে। এদিকে বেশি দামে ধান কিনে প্রতি কেজি চাল উৎপাদনে প্রায় 50 টাকা খরচ পড়েছে বলে দাবি মিলারদের। স্থানীয় 21 মিল মালিকের মধ্যে গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র 12 জন। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমান ধানের বাজার 12,500, আর এই ধানটা কিনে ক্রাশিং খরচ দিয়ে চালের দাম পড়ে যায় 50 টাকা প্লাস। হয় সরকার দিচ্ছে আমাদের 45 টাকা, কিভাবে আমরা চাল দেবো? তবু আমাদের দিতে হবে, কন্ট্রাক্ট করেছি, না দিলে তো লাইসেন্স থাকবে না, কালো লিস্ট হবে, নানান চিন্তা ভাবনা করে আমরা লস খাইও চাল গোডাউনে সাপ্লাই দিই। আগস্ট মাস পর্যন্ত সময় থাকায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্মকর্তাদের। টার্গেটের কাছাকাছি চলে গেছি, 772, 456, সেক্ষেত্রে ঠিক আছে, সম্ভব হবে বলে আশা করি আর কি। এখনো সময় আছে তো। এখন পর্যন্ত 456 টন ধান ও 320 টন সিদ্ধ চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। রাজীব জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামীকালের মধ্যে নিষিদ্ধ হতে পারে জামাত শিবির, বললেন আইনমন্ত্রী। 4 জেলায় 13 ঘণ্টা করে কারফিউ শিথিল। কোটা আন্দোলনের প্রাণহানির ঘটনা তদন্তে নেওয়া হবে বিদেশি প্রযুক্তিগত সহায়তা। জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত প্রধানমন্ত্রী। 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইটে সাইবার হামলা, ভিপিএন ব্যবহারে বাড়ছে ঝুঁকি। কোটা আন্দোলনের মৃত্যুর ঘটনা দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। বুধবার আবারও রিটের শুনানি। সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালন, কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।